এই পৃথিবীতে আমরা কতটুকুই বা দেখতে পাই, কতটুকুই বা স্বাদ নিতে পারি। তবে হ্যাঁ, ভ্রমণ পিপাসু বাঙালিদের ক্ষেত্রে সে কথা খুব একটা খাটে না। কোনো না কোনোভাবে অফিসে ছুটি বার করে কোনো পাহাড়ের কোলে কিংবা কোনো সমুদ্রের পাড়ে পা ভেজাতে সে যাবেই। আমিও তার ব্যতিক্রম নই। সেইভাবেই অফিস ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বৈচিত্র্যময় ডুয়ার্সের উদ্দেশ্যে। এখানে যেমন ঘন জঙ্গলে মোড়া বড় বড় পাহাড় দেখতে পাবে, তেমনি মনোমুগ্ধ করা কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি নদীও দেখা যায়। আর এই পাহাড়ের গা বেয়ে ঝরে পড়া ঝর্ণা আর সুদূর বিস্তৃত সবুজ চা বাগান চোখে যেন স্নিগ্ধ পালকের ছোঁয়া দিয়ে যায়। নদী, পাহাড় আর এই জঙ্গলের মেলবন্ধনের টানে আমিও ছুটে গেছিলাম ডুয়ার্স। প্রথমে আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে চলে গিয়েছিলাম হাসিমারা। ওখানে আমরা আমার এক ভাইয়ের বাড়িতেই ছিলাম। তবে হ্যাঁ, যেখানে আমরা ছিলাম সেটা কিন্তু দারুণ জায়গা। ওটা হলো ওর বাবার চা বাগানে থাকার বাংলো। ইংরেজদের আমলের বাংলো যে এত সুন্দর হয় জানতাম না। একবার দেখে নেওয়া যাক, তারপর আবার শুরু করছি। এটা হলো হাসিমারা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আন্ডারে সাতালি টি গার্ডেনের বাংলোর এন্ট্রান্স। ডান দিকে রয়েছে রাস্তা, মেন রোড। বাঁহাতে সোজা চলে গেছে রাস্তাটা বাংলোর মধ্যে। আর এই যে দুপাশে ছোট ছোট গাছ লাগানো আছে, এগুলো সব চা গাছ, মানে এগুলোও চা বাগান। কিছুদিন পরে এগুলোও চা বাগানের মতোই সুন্দর লাগবে দেখতে। মাঝখানে একটা গোল ছোট যে জায়গাটা রয়েছে, ওটাতেও চা গাছ লাগানো আছে। আগেকার দিনের সিনেমাতে এরকম দেখা যেত যে মাঝখানে একটা ছোট্ট গোল জায়গা, গাড়ি একদিক থেকে যায়, ঘুরে অন্য দিক থেকে বেরিয়ে যায়। খানিকটা সেরকমই লাগছে এখানে দেখতে। এইবার আস্তে আস্তে আমরা মেন বাংলোগুলোর দিকে এগোচ্ছি। এইটা হলো মেন বাংলোর গেট। ডান দিকে যে ছোট্ট ঘরটা রয়েছে, এখানটা দারোয়ান থাকে। আর এই সারিবদ্ধভাবে দুপাশ থেকে বাংলোগুলো রয়েছে। আর একদম এন্ডে সোজা যে বাংলোটা রয়েছে, সেখানে ইনাদের বস তিনি থাকেন। এখানে প্রতিটা বাংলোতে 3 জন করে কর্মচারী থাকে। একজন এই বাগান যে দেখছেন সুন্দর সুন্দর, এই বাগানগুলো পরিচর্যা করে। একজন রান্না করে দেয় তার সাহেবের। আর একজন রাতের বেলা পাহারা দেয়, দারোয়ান। এই যে দেখছেন কাজ করছে, এরা কিন্তু প্রতিদিনই আসে 3 জন করে। এইটা হলো আমাদের বাংলো। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে যে কটা বাংলো রয়েছে সব কটা বাংলোর প্ল্যান নাকি একরকম নয়, বিভিন্ন রকম। আমরা তো অন্য বাংলোগুলোতে যাইনি, তাই বলতে পারবো না, শুনেছি। তবে যে বাংলোটা আমরা ছিলাম সেটার প্ল্যানটা দেখিয়ে দিই। এটা হলো ডাইনিং। এর ডান দিকে একটা বেডরুম রয়েছে, আবার বাঁ দিকে একটা বেডরুম রয়েছে। সোজা এখানে খাওয়ার জায়গা। এই যে বাঁদিকের বেডরুমটা। এইবারে আমরা যদি ঘরের পিছন দিকটা যাই, সেখানে অনেকটা জায়গা রয়েছে। এখানেও রীতিমতো একটা বড় সড়ো বাগান বলা যেতে পারে। এখানে আবার একটা বড় চৌবাচ্চাও আছে, সেখানে আবার মাছ চাষও করা হয়। আর ডান দিকে সাইডে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, ওগুলো কর্মচারীদের থাকার জন্য।
যদিও তারা এখন যে যার নিজের বাড়িতেই থাকে। যাই হোক, আমরা যেহেতু রাতের ট্রেনে এসেছিলাম সেহেতু আমাদের এখানে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিল। তো বিকেলবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম পাশের ট্যাক্সি স্ট্যান্ডে। কারণ আমরা এখানে এসে জানতে পারলাম যে জঙ্গল সাফারির জন্য অনলাইনে স্লট বুক করতে হয়। অনলাইন অফ হয়ে যাওয়ার পরেই অফলাইনে স্লট বুক করা যায়। আর যে স্লটটা বুক করব ঠিক তার 24 ঘন্টা আগে অনলাইনে স্লট বুকিংয়ের কাউন্টার ওপেন হয়, আর ঠিক 12 ঘন্টা পরে সেটা বন্ধ হয়ে যায়। মানে ধরুন আমি যদি আগামীকাল সকাল 6টার স্লটটা বুক করতে যাই, তাহলে আগের দিন সকাল 6টা থেকে ওই স্লটটার বুকিং চালু হবে অনলাইনে। আবার সন্ধ্যা 6টার পরে অনলাইন বুকিং বন্ধ হয়ে যাবে। তখন যদি আমাকে বুক করতে হয় তাহলে অফলাইনে বুক করতে হবে ওই ফরেস্ট অফিসে গিয়ে। তো আমরা ঠিক করলাম আগামীকাল সকালবেলা তার পরের দিনের সকালের স্লটটা বুক করে ওই দিনটা আমরা ভুটানটা ঘুরে নেব। কেন কি ওখান থেকে ভুটান বর্ডার বেশি দূর নয়, ওই ধরুন 17 থেকে 18 কিলোমিটার, মানে 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। তাই আমরা ঠিক করলাম প্রথমে ওখান থেকে জয়গাঁও ভিউ পয়েন্ট যাব এবং জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে ভুটান বর্ডার ক্রস করে ভুটানে 30 কিলোমিটার পর্যন্ত অ্যালাউ করে উইদাউট পাসপোর্ট। তাহলে আমরা 30 কিলোমিটার পর্যন্ত ঘুরে নেব। এর জন্য আমাদের একটা 7 সিটার গাড়ি দেওয়া হবে, যেটার জন্য ভাড়া লাগবে 1500 টাকা। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বিদেশ ভ্রমণে। सफरनामा सवालों का सफरनामा। ऐ खुदा मुझको बता, तू रहता कहाँ क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं, जो ढूंढे अपनी मंजिल का पता। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। মিনিটকুড়ির মধ্যে আমরা পৌঁছে গেলাম জয়গাঁও ভিউ পয়েন্টে। এখান থেকে ভুটান আর ভারতের বর্ডারটা দেখা যায়। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওর কিছুটা অংশ ভুটানের, কিছুটা অংশ ভারতের। আর ওই যে উঁচুতে পাঁচিল, ওই পাঁচিলটা দিয়েই বর্ডারটা করা। তবে এই জায়গাটায় দেখার মতো তেমন কিছু নেই। এই সামান্য কিছু হোটেলের কনস্ট্রাকশনের কাজ চলছে দেখলাম। আর সামনে একটুখানি এগিয়ে গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তবে যদি কেউ টাইম সেভ করার জন্য জায়গাটাকে অ্যাভয়েড করতে চায় তাহলে করতে পারে। किसी को बहती हवा, किसी की बस बात। ভুটান যখন যাচ্ছি তখন ভুটানের সীমানা আর সামান্য কিছু তথ্য জেনে নেওয়া যাক। এখানকার অধিবাসীরা তাদের মাতৃভাষা অর্থাৎ জংখা ভাষায় তাদের দেশকে দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান হল দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের পরে সব থেকে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর হল থিম্পু। আর ফুটসলি হল ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এখন আমরা চলে এসেছি ভুটানের চেক পয়েন্টে। এখান থেকে আমরা আমাদের ডকুমেন্ট দেখিয়ে ভুটানে প্রবেশ করব।
তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো আধার কার্ড চলে না, শুধুমাত্র ভোটার কার্ডই ডকুমেন্ট হিসেবে ধরা হবে এবং ভোটার কার্ড দেখেই আমাদেরকে ঢুকতে হবে। এখান থেকে রোজ হাজার হাজার লোক বর্ডার ক্রস করে, কারণ ভুটানের ওদিকে এত জিনিসপত্রের দাম যে একটা সামান্য দেশলাই কাঠি কিনতেও ভুটানের লোকেদের ভারতে আসতে হয়। সেজন্য এই জায়গাটা খুব বিজি। আমরা আমাদের ভোটার কার্ড দেখিয়ে ঢুকে পড়লাম বিদেশে। এখানে ফার্স্ট টাইম ভোটার কার্ড সাবমিট করতে একটু টাইম লাগে, তখন ভোটার কার্ড নাম্বার এন্ট্রি হয়, চোখের রেটিনা এন্ট্রি হয়, ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি হয়। কিন্তু একবার হয়ে গেলে আর সারা জীবনে যতবার আমি ভুটান যাব ততবার এত কিছু করতে হবে না, শুধু ভোটার কার্ড নাম্বারটা বললেই ওরা ছেড়ে দেবে। ভুটানে এন্ট্রান্সের সাথে সাথেই তাদের কিছু ঐতিহ্যবাহী ছবি আমাদের চোখে পড়লো। एक बारी आ भी जा यारा, एक बारी आ राह तकूं मैं बेचारा, एक बारी आ भी जा यारा, एक बारी आ राह तकूं। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে গাড়িতে করে তোমরা ভুটানে আসবে সেই গাড়ির সাথে সেইভাবেই কথা বলে নেবে যাতে সে ভুটানের ভেতরটাও ঘুরিয়ে দেখায়। অনেক সময় সে ভুটানের ভিতরে ঢুকতে নাও চাইতে পারে, তখন কিন্তু তোমাদেরকে আবার ভুটানের ভেতর থেকে ট্যাক্সি বুক করতে হবে, সেই ট্যাক্সির রেট কিন্তু খুব হাই। আর একটা জিনিস মাথায় রেখো, যে যেখানটায় তোমরা ভুটানের গেটটা ক্রস করবে সেখানে কিন্তু মোবাইলের কোনো কোম্পানির নেটওয়ার্কই থাকে না। তো ড্রাইভারকে আগে থেকে বলে রাখবে যে সে যেন তোমাদেরকে ওখান থেকেই পিক করে নেয়, নাহলে কিন্তু ফোন করে ড্রাইভারকে পাওয়া খুব মুশকিল। तेरे करीब आ रहा हूँ, खुद से मैं दूर जा रहा हूँ, कुछ ख्वाब है लिखे खतों में तुमको। ভুটানে 30 কিলোমিটারের মধ্যে খুব সুন্দর দুটো মনস্ট্রি আছে, তার মধ্যে এটা হলো মনস্ট্রি ঢোকার এন্ট্রান্স। ডান দিক থেকে টিকিট করতে হবে। এই মনস্ট্রিটার সামনে খুব সুন্দর একটা সবুজ লনের মতো মাঠ রয়েছে। আর সামনের দিকটায় ওটা হলো মনস্ট্রি। এখান থেকে আস্তে আস্তে উঠে মনস্ট্রি ভেতরে যেতে হবে। এই মনস্ট্রিটার মধ্যে অনেক ছোট ছোট ছেলে দেখলাম তাদের মাতৃভাষা জংখা ভাষায় পড়াশোনা করছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পরের মনস্ট্রির উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটারের রাস্তা। के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह के है ये सुलझे। होता है ऐसा अक्सर, दिल ये किसी को देकर लगता। আমরা এখন চলে এসেছি পরের মনস্ট্রিটায়। এখান থেকে আর কিছু দূর গেলেই সামনে চেক পয়েন্ট পড়বে, তারপরে পাসপোর্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো এই মনস্ট্রিটা আগেরটার থেকে অনেকটাই আলাদা। এটা আগেরটার থেকে অনেকটাই ছোট, কারণ এটা পাহাড়ের অনেকটা উপরে, আর সেখান থেকে নিচের দিকটা ঠিক এরকম লাগে দেখতে।
ভুটান আমাদের প্রতিবেশী দেশ হলেও এদের যেন একটা আলাদাই পরিবেশ রয়েছে। এখানকার মনাস্ট্রির আর্কিটেকচার তো ভালো লাগবেই, তার সাথে এই জঙ্গলে মোড়া বড় বড় পাহাড় আর তার মাঝখান থেকে বয়ে যাওয়া ছোট ছোট নদীগুলো দেখেও তোমাদের খুবই ভালো লাগবে। একটা জিনিস জানলে অবাক হবে যে এরা নিজেদেরকে বাকি দুনিয়ার সাথে অনেক দিন পর্যন্ত আলাদা করে রেখেছিল। এমনকি 1999 সাল পর্যন্ত এখানে কোনো টিভি ছিল না। তার মানে এই নয় যে এরা আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে। এই দেশের কনস্টিটিউশনে মেনশন করা আছে যে 60% অফ ল্যান্ড যেন সবসময় জঙ্গলে ঢাকা থাকে। তার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে এই এমন একটা দেশ যেটা কার্বন নেগেটিভ কান্ট্রি। তার মানে এই দেশ যতটা কার্বন বাতাসে ছাড়ে তার থেকে বেশি কার্বন শোষণ করে। যেতে যেতে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এখানে হিমালয় পাহাড়ে খুব বজ্রপাত হয়, যেটাকে ড্রাগনের মুখের আগুনের সাথে তুলনা করা হয়। তার জন্য এদের পতাকায় একটা ড্রাগনের ছবিও দেখতে পাওয়া যায়। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইট নেই। এখানে রাস্তার মাঝে পুলিশ দাঁড়িয়ে রাস্তা ইন্ডিকেট করে দেয়, আর এখানে জেব্রা ক্রসিং ছাড়া আবার রাস্তা পারাপার করা যায়। যদি পুলিশ দেখে ফেলে তাহলে ফাইনও করে দিতে পারে। আর রাস্তা পার হওয়ার সময় যদি মাঝখানে আপনি দাঁড়িয়ে পড়েন তাহলে গাড়িও দাঁড়িয়ে যায় আপনাকে পার করে দেওয়ার জন্য। যাই হোক, এবার হালকা ফুলকা শপিং করে নেওয়া যাক। ভুটানে আসবো, কিছু তো স্মৃতি নিয়ে যেতে হবে। পাশেই ছিল একটা সুন্দর ডেকোরেটেড দোকান, তা আমরা এখানেই ঢুকে পড়লাম। দোকানটায় ঢোকার পর বুঝতে পারলাম বাইরে থেকে যতটা না সুন্দর লাগছিল, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর। এখানে ওয়াইন, হুইস্কি, বিয়ার থেকে শুরু করে মেয়েদের মাথার ক্লিপ পর্যন্ত সব কিছুই মোটামুটি রয়েছে। তবে এখানে দামটা অনেকটাই বেশি। কোনো জিনিস কিনতে হলে আশেপাশের দোকানগুলোর থেকে দামটা একটু যাচাই করে নেওয়া উচিত। এই যে সামনে কাপগুলো রাখা আছে বিভিন্ন সাইজের, এর মধ্যে সব থেকে ছোটো সাইজের কাপটার দাম হলো 500 টাকা। তাহলে বুঝতেই পারছো জিনিসের কতটা দাম বেশি। তো আমরা এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না, সামান্য কয়েকটা জিনিস কিনে আর পুলোমা এটা নিল, এটা নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের এবার স্বদেশে ফেরার পালা। যদিও এখানে আর তেমন দেখার কিছু নেই, এখান থেকে বেরিয়ে বাংলোতে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে মোদারিয়ার ফরেস্ট অফিসে যেতে হবে সকালবেলা সাফারির গাড়ির নাম্বার কালেক্ট করার জন্য। যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে যেদিন আমরা সাফারি করব তার আগের দিন সন্ধ্যাবেলা ওখান থেকে কোন গাড়িতে করে সাফারি করব সেই গাড়ির নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো সেইটা কালেক্ট করতে আমাদের এখন যেতে হবে, তার জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখানে যেমন রাস্তাঘাট অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার, তেমনি এখানে রাস্তার উপর রাখা গাড়ির পার্কিংগুলো একটু অভিনব, আমাদের এখানকার মতো। এই যে দেখুন কী সুন্দরভাবে গাড়িগুলো পার্ক করা আছে, এতে গাড়ি পার্ক করাও সুবিধা এবং পার্কিং থেকে বার হওয়ার সুবিধা। ঘন্টা 3-4 মতো ঘুরে আমরা এখন চলে এসেছি যেখান থেকে আমরা চেক ইন করে ঢুকেছিলাম ঠিক সেইখানে। এখানে আমাদেরকে এবার চেক আউট করে ফিরে যেতে হবে। তো এখানে সামনে দুখানা জায়গা আছে যেখান থেকে ভুটানিস আর ফরেনারদের আলাদা আলাদা পার্টিশন করা আছে। এই যে ঠিক উপরে লেখা আছে, যদি ভুটানিস হয় তাহলে রাইট সাইড দিয়ে যেতে হবে, যদি ফরেনার হয় তাহলে লেফট সাইড দিয়ে যেতে হবে। এখানকার সিস্টেমগুলো দেখলাম খুব টাইম সেভিং, সে চেক আউট পয়েন্টই হোক অথবা গাড়ি পার্কিংই হোক। আর এখানকার মানুষজনরা খুব ভালোভাবে সেগুলো মেনেও চলে, তার জন্য এই দেশটা এতটাই সুন্দর এবং পরিচ্ছন্ন।
সামান্য এই 30 কিলোমিটারের মতো যদি এত বৈচিত্র্য থাকতে পারে, না জানি পুরো ভুটানে কত কী বা আছে। ওখান থেকে বেরিয়ে সামনেই একটা রেস্টুরেন্ট পেলাম। যা খিদে লেগেছিল, আর আমরা কেউ দেরি করলাম না, ওখানে ঢুকে পড়লাম। এবার মেনু কার্ডটা একটু দেখে নেওয়া যাক। অসুবিধার কিছু নেই, সবই রিজনেবল প্রাইস, আমাদের এখানকার মতোই। এবার তোমাদের একটু খরচের আইডিয়াটা দিয়ে রাখি। যদি ভুটানকে ঘুরতে আসতে চাও, তাহলে সবথেকে নিয়ারেস্ট পয়েন্ট হলো হাসিমারা, মানে রেল স্টেশন। এখান থেকে যদি কেউ ভুটান যেতে চাও, তাহলে 5 থেকে 6 জন যদি হয়ে যায়, তাহলে পার হেড হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে 1000 থেকে 1200 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। হাসিমারা কিন্তু একটা সেন্টার জায়গা। এখান থেকে জয়ন্তী নদী, বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট, আলিপুরদুয়ার, কুচবিহার, তোরসা নদী, মদারিহাট জঙ্গল সাফারি, চিলেপোতা ফরেস্ট, আরও অনেক কিছু জায়গা আছে যেগুলোতে যাওয়া যেতে পারে। সেই জন্য আমি বলবো, এখানে এলে কয়েকদিন টাইম হাতে নিয়ে আসা উচিত। তাহলে আশেপাশের জায়গাগুলোতেও ভালোভাবে ঘুরে চলে আসতে পারবে। যারা ট্রেক করতে ভালোবাসে, তাদের কিন্তু এখানে একটা ছোট ট্রেকের রুটও আছে, যেটা ছোট মহাকাল এবং বড় মহাকাল অবধি যায়, এবং এটা জয়ন্তী নদীটাকে ক্রস করে যেতে হয়। এর মধ্যে কিছু কিছু জায়গা আমরাও গেছিলাম। সেই গল্পগুলো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আপাতত খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরা যাক।